দর্শক আমন্ত্রণ সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সাধারণ মানুষের জন্য রেশনের মাধ্যমে খাদ্য বিতরণ সেই ব্যবস্থাও তিনি নিয়েছিলেন। তিনি যখন ক্ষমতা নেন সে ৭২ সালে, তখন আমাদের মাথাপিছু আয় কত ছিল? মাত্র ৯৪ মার্কিন ডলার। এই ৩ বছর ৭ মাসের মধ্যেই তিনি ২৭৭ মার্কিন ডলারে উন্নীত করেছিলেন, যেটা খুব ভাবলে অবাক লাগে যে সীমিত সম্পদ দিয়ে এরকম একটা বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে এভাবে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা, এটা আমার মনে হয় আর কোনো সরকারের পক্ষে সম্ভব হয়নি। তিনি এটা করে দিয়ে গেছিলেন। আমাদের প্রবৃদ্ধি সেই একবারই ৯% অর্জন হয়েছিল এবং দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করবার জন্য তিনি যেমন একদিকে গবেষণার উপর জোর দেন, অপরদিকে উৎপাদন বৃদ্ধি, সবুজ বিপ্লবের ডাক দেন। দুর্ভাগ্যের বিষয় হলো ৭৫-এর পর যারা ক্ষমতা এসেছে, আপনারা যদি একটু হিসাব নিয়ে দেখেন যে মাথাপিছু আয় কিন্তু কমে গিয়েছিল, বাড়েনি, বরং হ্রাস পেয়েছিল। সেই সাথে সাথে বাংলাদেশটা একটা স্থবির হয়ে গিয়েছিল। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য মানুষ করতো, কিন্তু ঠিক সেরকম সুযোগ কতটুকু ছিল? বেসরকারি খাতকে যে সুযোগটা দেওয়ার কথা সেটা কিন্তু তখনও পায়নি। কারণ যে সমস্ত শিল্প কলকারখানা জাতীয়করণ করেছেন, যার মালিকরা বাংলাদেশে থেকে গিয়েছিল তাদের, এবং এই সমস্ত শিল্প কলকারখানা বেসরকারি খাতেও হস্তান্তর করা যায়, সেই নীতিমালাটাও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে দিয়ে যান, যেটা পরবর্তীতে কিছুটা কার্যকর হয় কিন্তু সম্পূর্ণভাবে হয় না। ৯৬ সালে যখন আমি সরকার গঠন করি, আমরা সরকার গঠন করার আগে থেকে আমাদের কতগুলি পদক্ষেপ ছিল যে আমাদের অর্থনৈতিক নীতিমালা কি হবে, আমরা কিভাবে যদি ক্ষমতা যাই রাষ্ট্র পরিচালনা কি করব, আমরা সেটা প্রস্তুতি ছিলাম। এবং আমরা সরকারে আসার সাথে সাথেই অবকাঠামোগত উন্নয়ন করা, বিদ্যুৎ খাত থেকে শুরু করে সমস্ত খাতগুলিকে বেসরকারি খাতে উন্মুক্ত করে দেওয়া, বেসরকারি খাতে আরও শিল্প বাণিজ্য যত গড়ে উঠতে পারে সেই ব্যবস্থাটা নেওয়া এবং উৎসাহিত করা মানুষকে, সেই ব্যবস্থাটা আমরা নিই। ডিজিটাল বাংলাদেশ আজকে আমরা করেছি, তখন কেউ কম্পিউটার ব্যবহারই করতো না, টেলিফোন ছিল সব অ্যানালগ, কোনো ডিজিটাল টেলিফোনই ছিল না, ল্যান্ড ফোন ছিল তাও আবার অ্যানালগ। আমরা সেই সময় ডিজিটাল টেলিফোন সিস্টেম করে দিই এবং বেসরকারি খাতে এই মোবাইল ফোন যাতে উন্মুক্ত হয় তার ব্যবস্থা করে দিই। প্রথম চোট এই ৩টা কোম্পানিকে আমরা দিয়ে দিই। আজকে যে টেলিভিশন, এতগুলি টেলিভিশন, বিভিন্ন ব্যবসা বাণিজ্য সব কিছু আমরা কিন্তু টেলিভিশন, রেডিও, বিমান, হেলিকপ্টার থেকে শুরু করে শিল্প কলকারখানা প্রত্যেকটা সেক্টরে বেসরকারি খাত যাতে সুযোগ পায় সেটাকে আমি উন্মুক্ত করে দিয়েছিলাম। ওই সময়টা করতে গেলে একটা অসুবিধা ছিল, অনেকে বাধা দিত, এমনকি আমাদের অনেক জ্ঞানী গুণী অর্থনীতিবিদরাও বাধা দিয়েছে। কিন্তু আমার কথা ছিল যে আমরা যদি বাণিজ্যবশত লক্ষ্মী, আমরা যদি ব্যবসা বাণিজ্যের দ্বার উন্মুক্ত না করি আর নিজের দেশে যদি আমরা শিল্প কারখানা গড়ে না তুলি, তাহলে আমাদের দেশটা এগোবে কীভাবে? পাশাপাশি আমার আরেকটা যুক্তি ছিল যে দেশের ভিতরে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা। হ্যাঁ, আমরা রপ্তানি করি, আমরা রপ্তানি ট্রফি দিচ্ছি, এটাও ঠিক, কিন্তু সাথে এটাও মাথায় রাখতে হবে যে আমার দেশের মানুষের ক্রয় ক্ষমতা কতটুকু বাড়লো, আমাদের যে উৎপাদিত পণ্য সেটা আমি বাজারজাত শুধু দেশে কেন, বিদেশে কেন, আমার দেশেও যাতে করা যায় সেই ব্যবস্থাটা আমাদের নিতে হবে। আজকে কিন্তু সেই পরিবর্তনটা এসেছে, এটা নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন। আপনাদের অনেকেরই পণ্য এখন সে গ্রাম পর্যায় পর্যন্ত চলে যায়, গ্রামেই বিক্রি হচ্ছে অনেক পণ্য। অর্থাৎ গ্রামের মানুষ, আমার প্রত্যেকটা প্রকল্প এবং নীতিমালা এটাই লক্ষ্য ছিল যে আমার নিজের দেশের মানুষের ক্রয় ক্ষমতা যেন বৃদ্ধি পায়, সেদিকে লক্ষ্য রেখে আজকে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং অর্থনীতি দিক থেকে আমরা সেই সময় যথেষ্ট স্বাবলম্বিতা অর্জন করি। বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন শুরু করি। বিদ্যুৎ উৎপাদন আমি পেয়েছিলাম ১৬০০ মেগাওয়াট ৯৬ সালে, ৪০ লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি, রিজার্ভ মাত্র $২৫০ মিলিয়ন মতো ছিল, বলতে গেলে কিছুই না। সেই অবস্থায় যখন আমরা যাত্রা শুরু করি, ব্যাংক, বিমা সব কিছু আমি বেসরকারি খাতে করে দিই। যখন আমরা এটা বেসরকারি খাতে করছি, অনেক সংস্থা, অনেক আন্তর্জাতিক সংস্থা, আর বিশেষ করে যে পদ্মা সেতু টাকা যে বন্ধ করেছিল তাদেরই বড়ই ছিল, সে বলতো এগুলি বেসরকারি খাতে দিয়ে কী হবে,
আর এত ব্যাংক দিয়ে কি হবে? আপনাদের অর্থনীতি তো এতটুকু অর্থনীতি, তো এতগুলি দিয়ে কি হবে? আমার কথা ছিল আমাদের অর্থনীতি কি সবসময় এতটুকুই থাকবে? এটা কি কখনো বাড়বে না? এটা বাড়ার জন্যই তো আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা সেটাই চাই যে সেটা বৃদ্ধি পায়। আমরা 96 সালে যেমন প্রায় 4300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করলাম 1600 থেকে, এবং আরও অনেকগুলি নতুন বিদ্যুৎ কেন্দ্র আমরা মানে সেটা বাস্তবায়ন শুরু করেছিলাম। ঠিক সেইভাবে প্রত্যেকটা খাত যখন উন্মুক্ত করলাম, দুর্ভাগ্য যে 5 বছর ক্ষমতায় ছিলাম, যেটুকু কাজ করে গিয়েছিলাম, যেমন সাক্ষরতার হার 45 থেকে 65.5 বাড়ালাম, দারিদ্র্যের হার কমালাম, খাদ্য ঘাটতি 40 লক্ষ মেট্রিক টন পূর্ণ করে 26 লক্ষ মেট্রিক টন উদ্বৃত্ত খাদ্য 2001 সালে রেখে গিয়েছিলাম। সেইভাবে যখন রেখে গেলাম, পরে 9 বছর পরে সরকার এসে দেখি সেগুলি কিছুই অবশিষ্ট নাই। কারণ 2001 থেকে 2008 পর্যন্ত এদেশের মানুষের উপরে সেই জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট, হাওয়া ভবন, চাঁদাবাজি এই সব করে করেই এমন একটা অবস্থা ছিল, যার ফলে আবার ইমার্জেন্সি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অবস্থা আমাদের অতিক্রম করতে হয়েছে। যা জেল, জুলুম, অত্যাচার সবই সহ্য করেছি। এমনকি বিদেশে গেছিলাম, দেশেও আসতে দেবে না, সে বাধাও পেয়েছিলাম। মার্ডার কেসও দিয়েছিল আমার বিরুদ্ধে। যেই আমি শুনেছি মার্ডার কেস দিচ্ছে, আমি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত দেশে আসব। যখন আমি আসতে গেছি তখন আমাকে বাধা দেওয়া হলো। সমস্ত এয়ারলাইন্সকে বলা হলো যে আমাকে যদি প্লেনে সিট দেয়, সেই প্লেন ঢাকা এয়ারপোর্টে নামতে পারবে না। আমি বসে থাকিনি, আমি লড়াই করছি বিদেশে বসেই, এবং জোর করে একরকম ফিরে এসেছি, যেমন 81 সালে ফিরে এসেছিলাম। তো আমার কথা এটাই যে দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করাটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমি যখন 2009 সালে সরকার গঠন করি, তখন আমাদের জিডিপির পরিমাণ কত ছিল? মাত্র 102 বিলিয়ন মার্কিন ডলার। আজকে 15 বছর আমরা দেশ চালিয়েছি। 2013 সালে সেই জিডিপি আমরা 450 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে সক্ষম হয়েছি। আমাদের প্রবৃদ্ধি 7.25% আমি উন্নীত করতে সক্ষম হয়েছি। যদিও কোভিডের ঠিক আগে আমরা 8 পয়েন্টে উঠতে সক্ষম হয়েছিলাম, কিন্তু কোভিড-19-এর অতিমারির কারণে অনেকটা আমরা পিছিয়ে যাই। এটা শুধু আমরা না, সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দেয়, যার ফলে আমাদেরও সেই ধাক্কাটা সামলাতে হচ্ছে, এখনও সামলাতে হচ্ছে। কারণ আপনারা ব্যবসা বাণিজ্য করেন, রপ্তানি করেন, আপনারা জানেন অনেক উন্নত দেশ, তাদের মানুষের ক্রয় ক্ষমতা অনেক কমে গেছে। তাদের কিন্তু ক্রয় ক্ষমতা কমে গেছে, চাহিদাও কমে গেছে। যখন কোভিড-19-এর অতিমারি, এই ধরনের অবস্থা, অনেক দেশ কিন্তু আসলে তাদের রপ্তানি কমিয়ে, এবং তখন তো যোগাযোগও বন্ধ। তারপরেও যেহেতু অনেক দেশের সরকার প্রধান, তাদের সাথে আমার একটা ভালো পরিচয় ছিল, সকলকে অনুরোধ করেছিলাম যে কোনো মতে যেন এগুলি বাতিল না করে বা বন্ধ না করে দেয়। হ্যাঁ, তখন তো যোগাযোগ যেহেতু বন্ধ হয়তো যাবে না, কিন্তু তারপরেও যেন এটা না করে। বিশেষ করে আমরা ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য যাতে চালাতে পারেন, আমরা কিন্তু বিশেষ প্রণোদনা দিয়েছি সকলকে। এই প্রণোদনা শুধু না, মাত্র 4% সুদে ইন্টারেস্টে আমরা সবাইকে ঋণ নেওয়ার সুযোগ করে দিয়েছি। গার্মেন্টস শ্রমিক সহ শ্রমিক শ্রেণী, তাদের মজুরিটা আমরা সরকারের পক্ষ থেকে দিয়ে দিয়েছি। আর বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর মানুষ, একেবারে রিক্সার পিছনে যারা পেইন্টিং করে, বা আমাদের সংস্কৃতিতে যারা যন্ত্রসঙ্গীত, অথবা যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, এবং সেই সাথে মসজিদের ইমাম, মুয়াজ্জিন থেকে শুরু করে বেসরকারি শিক্ষক থেকে শুরু করে এমন কোনো শ্রেণী ছিল না বাংলাদেশে যাদের খুঁজে বের করে প্রত্যেককে আমরা নগদ অর্থ সহায়তা দিই। আর তাছাড়া সাধারণ যারা দরিদ্র মানুষ, তাদেরকে আমরা নগদ অর্থ সহায়তা দিই। সেখানে আমার ডিজিটাল ব্যবস্থাটা অত্যন্ত চমৎকারভাবে কাজে লাগে। আমরা মানে G2P, গভর্নমেন্ট টু পাবলিক, একটা টিপ দিলে আমি 50 লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পারি, তাদের সাহায্য করতে পারি, আর্থিক সহায়তা দিতে পারি। সেখানে আমরা হিসেব নিয়েছিলাম 35 লক্ষ লোক আমাদের কাছে আবেদন করেছিল, আমরা তাদেরকে সাহায্য করেছি। আমরা মুজিব বর্ষ উদযাপন করার সময় সিদ্ধান্ত নিলাম বাংলাদেশে কোনো মানুষ ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। এটা আমি আগেই শুরু করেছিলাম, কারণ এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পরপরই শুরু করেন, যে ভূমিহীন মানুষের মাঝে খাস জমি বিতরণ এবং ঘরবাড়ি করে দেওয়া, কিন্তু সম্পূর্ণ তো করে যেতে পারেননি। আমি আসার পরের
96 সালে ব্যারাক হাউস করা শুরু করলাম। পরবর্তীতে যখন লয়ে আসলাম, আমরা এখন সবাইকে 2 কাঠা জমি এবং একটি করে ঘর, 2টি কামরা, একটা স্যানিটারি ল্যাট্রিন, একটা পাকের ঘর, সুপেয় পানি ব্যবস্থা, বিদ্যুৎ সব করে দিচ্ছি। আজকে একটা মানুষের যখন কিছুই ছিল না, রাস্তায় পড়ে থাকতে হতো, মানুষের কাছে দূর দূর ছাই ছাই শুনতে হতো, আজকে তারা ঘর পেয়েছে। এই ঘরটাই তারা কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয়ে গেছে। শুধু তাই না, আপনারা শুনলে খুশি হবেন যে তাদের অনেকে বেশ, তারা কিছু কেউ কাজ করে, ব্যবসা বাণিজ্য করে বা চাকরি করে। আমি যখন এটা ভিডিও কনফারেন্সিংয়ে উদ্বোধন করি, আমাকে যখন একজন বললেন যে আপা আমি একটা সেকেন্ড হ্যান্ড রেফ্রিজারেটর পেয়েছি, আমি কিনে নিয়েছি। ফ্রিজটা আমাকে দেখালো, আমি দেখলাম। আমাদের দেশের উৎপাদিত জিনিস, ঘরে টেলিভিশনও অনেকের আছে, একটা টেলিভিশন ছোট কিনেও তারা লাগিয়েছে। এই যে মানুষটা একেবারে রাস্তায় পড়া, তার কোনো 1 পয়সা কামাই করা বা একটা থাকার জায়গা ছিল না, তাকে কিন্তু এইভাবে আমরা সহযোগিতা করেছি। আজকে 58টা জেলা ভূমিহীন গৃহহীন মুক্ত হয়েছে। ইনশাআল্লাহ মাত্র কয়েকদিনের মধ্যে আর মাত্র কয়েক হাজার দিলেই প্রত্যেকের একটা ঘর হবে। আর ঘর হওয়া মানে কি, আপনাদের উৎপাদিত পণ্য বাজারজাত করারও একটা সুযোগ সৃষ্টি হয়ে যায়। এবং গ্রামে রাস্তাঘাট, বিদ্যুৎ, সব ঘরে ঘরে বিদ্যুৎ সবই আমরা করে দিচ্ছি এই কারণে যে উন্নয়নটা যেন সকলের হয়, সকলের না হলে তো হবে না। আর যে সমস্ত দেশ এখন আপনারা জানেন এই যুদ্ধে জড়িত হয়ে তাদেরও আর্থিক অবস্থা খারাপ, সেখানে ইনফ্লেশন অনেক বেশি, আমাদের এখন নতুন নতুন জায়গা খুঁজে বের করতে হবে। যারা রপ্তানি করেন, আমি সবসময় আগাগোড়াই বলেছি, একটা হচ্ছে রপ্তানি পণ্য, এই যে আপনার এক্সপোর্ট বাস্কেটটাকে বাড়াতে হবে, বহুমুখী করতে হবে। যে কোনো একটা বিষয়ের উপরে রপ্তানির জন্য নির্ভরশীল থাকা যায় না, কারণ একটা জিনিসের চাহিদা চিরদিন সমানভাবে থাকে না। সেটা মাথায় রেখে আমরা কোন কোন দেশে কি কি রপ্তানি করতে পারি, সেইভাবে আমাদের নিজেদেরই একটা অনুসন্ধান চালানো, সেইভাবে তাদের সাথে যোগাযোগ করা এবং সেই সুযোগটা করা। এই ক্ষেত্রে আমি কি করেছি সেটা হলো, আমি যখন বিদেশে যাই, কোনো এলাকায় যাই, আমি ওই অঞ্চলের সমস্ত অ্যাম্বাসাডারকে নিয়ে মিটিং করি। যেমন আমি ইংল্যান্ডে গেলাম, আমি ইউরোপের সবাই তাকে ডাকলাম। আমাদের যেটা নির্দেশ হচ্ছে যে এখনকার কূটনীতিটা হচ্ছে, এটা শুধু রাজনৈতিক না, এটা হবে ইকোনমিক, বাণিজ্যিক। কোন দেশে কোন মার্কেট আছে, কোন দেশে কি চাহিদা আছে, সেটা খুঁজে বের করা, তাদের কাছ থেকে আমরা কি পণ্য সস্তা কিনতে পারি, আমরা কোন পণ্য রপ্তানি করতে পারি, সেইগুলি দেখা। এখন আমাদের ডিপ্লোমেসিটা হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসি, সেইভাবেই কিন্তু আমার নির্দেশ দেয়া আছে। আমরা ওইভাবেই আমাদের কাজ করে যাচ্ছি। আজকে আমাদের 2024-25 অর্থ বছরে আমরা 7,97,000 কোটি টাকার বাজেট দিয়েছি, অথচ 2009 সালেও বাজেট ছিল 68,000 কোটি টাকার। আমি যখন সরকার গঠন করি পেয়েছিলাম, অর্থাৎ 2008-09 মাত্র 68,000 কোটি টাকা ছিল। আর এই 15 বছরের মধ্যে আমরা এখন 7,97,000 কোটি টাকার বাজেট দেওয়ার সক্ষমতা অর্জন করেছি। আমাদের 2023-24 অর্থ বছরের চেয়ে প্রায় 4.6% বেশি। আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচিও আমরা বৃদ্ধি করেছি, সেটা প্রায় 13 গুণ। রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে 5 গুণ এবং রেমিটেন্সও এসেছে 6 গুণের বেশি। দারিদ্র্যের হার আমরা কমিয়ে এনেছি, যেটা 41.5 ছিল, এখন তা 18.6। যদি কোভিড-19 অতিমারি না হতো, আর যদি ইউক্রেন রাশিয়া যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন না হতো, বা আজকে যে গাজায় যেভাবে ইসরায়েলি আমাদের ওখানে ফিলিস্তিনিদের উপর যেভাবে গণহত্যা চালাচ্ছে, এই গণহত্যা যদি না হতো, তাহলে সারা বিশ্বের অর্থনীতিটাও চালু থাকতো, আমরাও কিন্তু আরও আগে বাড়তে পারতাম। কিন্তু এই কারণেই অনেকটা বাধাগ্রস্ত হয়েছে। তারপরেও আমরা বলবো যে এর মধ্যে আমরা দারিদ্র্যের হার কমিয়েছি। অতি দারিদ্র্যের হার যেটা 25.6 ছিল, আমরা 25.1 ছিল, সেটা আমরা মাত্র 5.6 নামিয়ে এনেছি। ইনশাল্লাহ অতি দরিদ্র বলে বাংলাদেশে কেউ থাকবে না, এটা আমাদের সিদ্ধান্ত, মুজিব বর্ষের সিদ্ধান্ত, আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি।
আজকে বিদ্যুৎ উৎপাদন, ঘরে ঘরে বিদ্যুৎ দিতে পারছি এবং রিনিউয়েবল এনার্জি আমরা সেটার উপরে জোর দিচ্ছি। আপনারা জানেন যে সোলার প্যানেল, বায়ুচালিত বিদ্যুৎ, অথবা নতুন আরেকটা আসছে হাইড্রোজেন বিদ্যুৎ, সেটার জন্য আমরা ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছি। এটা এখনও রিসার্চে আছে, যখনই আসবে আমরা সেটা কীভাবে গ্রহণ করব। এইভাবে আমাদের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমরা বৃদ্ধি করছি। আমাদের অর্থনীতি এখন বিশ্বে 33তম অর্থনীতিতে উন্নীত হয়েছে। ইনশাআল্লাহ এটা আমরা সামনের দিকে আরও বড় অর্জন করতে পারবো বলে আমার। দর্শক, রাজধানী ওসমানী মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি সেখানেই ছিলাম। এবার যাচ্ছি সংবাদে। চীন সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 4টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। গেল 10 জুলাই বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর উপস্থিতিতে দুদেশের মধ্যে 21টি সমঝোতা ও 7টি ঘোষণাপত্র সই হয়। এর আগে সেখানে দুদেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও লি কিয়াং। একই দিন বিকেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। সরকারি সফর শেষে 10 জুলাই রাতে দেশে ফেরেন শেখ হাসিনা। আন্তর্জাতিক প্রসঙ্গ। নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় জনসভায় বক্তৃতা দেওয়ার সময় এই ঘটনাটি ঘটে। এতে ফুটো হয়ে গেছে তার ডান পাশের কান। নিহত হয়েছেন সন্দেহভাজন হামলাকারী সহ 2 জন। ট্রাম্পকে হত্যা চেষ্টার উদ্দেশ্যেই গুলি চালানো হয়েছে। সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন এফবিআই। আফরিন মোয়ের রিপোর্টে বিস্তারিত। শনিবার স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার বাটলার এলাকায় এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় আততায়ীর গুলিতে আহত হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ডান কান ফুটো হয়ে গিয়েছে বলে জানা গেছে। তবে এতেও দমে যাননি তিনি। উঠে দাঁড়িয়ে রক্তাক্ত মঞ্চেই মুষ্ঠবদ্ধ হাত উপরে তুলে বলে ওঠেন, ফাইট ফাইট ফাইট। এর পরপরই তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তার পরিস্থিতি আশঙ্কামুক্ত বলে জানিয়েছে তার প্রচার শিবির। প্রাণঘাতী হামলার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে পুরো ঘটনার বর্ণনা দেন ট্রাম্প নিজেই। যুক্তরাষ্ট্রের মতো দেশে এমন হামলাকে অবিশ্বাস্য বলে আখ্যা দেন তিনি। তবে হামলাকারী সম্পর্কে এখনও জানা যায়নি, তদন্ত চলছে জানিয়ে শেষে ট্রাম্প লেখেন, ঈশ্বর যুক্তরাষ্ট্রের মঙ্গল করুন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের উপর এমন হামলার পরপরই নড়েচড়ে বসেছে দেশটির নিরাপত্তা বাহিনী। কারণ জানতে তোড়জোড় শুরু করেছে তারা। এরই মধ্যে ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। প্রাথমিক তদন্ত শেষে এ তথ্য নিশ্চিত করেছে এফবিআই। এর মধ্যেই ট্রাম্পের সঙ্গে ফোনালাপ হয়েছে বাইডেনের। এদিকে ভয়াবহ হামলার পরও আহত অবস্থায় দলের জাতীয় সম্মেলনে অংশ নেবেন ডোনাল্ড ট্রাম্প। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার দেশের খবর। কোটা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিতে গণপদযাত্রা শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয়ে পদযাত্রা শুরু করে শিক্ষার্থীরা। এতে আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও যোগ দেয় অনেকে। কোটার যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত চলবে এই আন্দোলন। এদিকে নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক, এই বিষয়ে জানতে কোটা সংস্কারের দাবিতে গণপদযাত্রা নিয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরই মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, আপনি যুক্ত হয়েছেন নিশ্চয়ই আমার সাথে। মোহনা, গণপদযাত্রা সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? কোন রুটে আসলে বেছে নিয়েছেন আসলে শিক্ষার্থীরা?
আপনি দেখতে পাচ্ছেন যে গণপদযাত্রা এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছে এবং আপনাকে দেখাতে চাই যে কি বিশাল জনসংখ্যক মানুষ এই গণপদযাত্রায় অংশগ্রহণ করেছে এবং অংশগ্রহণ করে কেমন ভেবে থাকেনি তারা কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এই পদযাত্রাটি শুরু করে। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যোগ হয়েছে ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী সরকারি কলেজের শিক্ষার্থীরা এবং আমরা দেখতে পেয়েছি যে জগন্নাথ কলেজে থেকে প্রায় হাজার খানেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যুক্ত হয়েছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে কি বিশাল মিছিল নিয়ে তারা রাষ্ট্রপতি ভবন অর্থাৎ বঙ্গভবনের দিকে এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে তারা অবস্থান করছে শাহবাগে এবং শাহবাগের মিছিলটি যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই মিছিল কিন্তু রাজু ভাস্কর্য পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং এই মিছিলের যে দৈর্ঘ্য যদি আপনি দেখেন সেই দৈর্ঘ্য কিন্তু বিগত দিনগুলোর মিছিলগুলোর তুলনায় বৃদ্ধি পেয়েছে এবং আপনি জানেন যে তারা এক দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলনে অবস্থান করবেন এবং আন্দোলন চালিয়ে যাবেন বলে আমাদেরকে বলে বারবার জানিয়েছেন। তো এখানে আমরা যেমন নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখতে পাচ্ছি তেমনি কিন্তু পুরুষ শিক্ষার্থীরাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং আন্দোলনের গতি বাড়াতে কিন্তু তারা বরাবরই সক্রিয় আছেন বলে জানিয়েছেন এবং তারা আমাদের বলেছেন যে তারা শাহবাগ থেকে মৎস্য ভবন হয়ে তারা প্রেস ক্লাবের সামনে দিয়ে তারা বঙ্গভবনের দিকে অবস্থান করবেন এবং এই তাদের আজকের রোড ম্যাপ এবং বঙ্গভবনে যে তারা রাষ্ট্রপতি বরাবর যে স্মারকলিপিটি লিখেছেন সেই স্মারকলিপিটি জমা দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আর আমাদের এই মিছিল আপনি যতটুকু দেখবেন যতদূর চোখ যায় এই মিছিল কিন্তু চোখেই ধরা পড়বে এবং এই মিছিলের শেষ কিন্তু খুঁজে পাওয়াটাই খুবই কষ্টকর। তো এই ছিল শাহবাগ থেকে আমার কাছে কোটা সংস্কার আন্দোলনের সর্বশেষ সংবাদ। জান্নাতুল মোহনা যুক্ত হয়েছিলেন শাহবাগ থেকে। এবার যাব আমরা কুমিল্লাতে আছেন সুমন কবির। সুমন, আপনার সেখানে কি অবস্থা? আসলে যারা আন্দোলন করছে সেখানে কোথায় কোথায় অবস্থান নিয়েছে, কোথায় রাস্তা বন্ধ করেছে এবং ভোগান্তি কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। আপনি যেটা বলছেন আসলে সকাল 12টার দিকে গণপদযাত্রা যে কর্মসূচি শুরু করেছে কুমিল্লা পুলিশ লাইন থেকে তারা, আমি আপনাকে জানাই সকালবেলা আমরা দেখেছি যেখানে তারা করার কথা ছিল কুমিল্লা ফুলবাড়ি চত্বরে, সেখানে মহানগর ছাত্রলীগ জেলা ছাত্রলীগ অবস্থান নেওয়ার কারণে পুলিশ লাইনের থেকে তারা আসলে গণপদযাত্রা কর্মসূচি পুলিশের মাধ্যমে আসলে ব্যবস্থা করা হয়েছে এবং তারা এখন জেলা পরিষদ কার্যালয়ের সামনে গণপদযাত্রা কর্মসূচি করে আসছেন। তারা এখানে এসে তাদের দাবি দেওয়া বিষয়ে স্মারকলিপি জেলা প্রশাসক যে ডিসি রয়েছে ডিসি বড় তারা স্মারকলিপি প্রদান করবেন। তবে আমি জানি রাখি সকাল থেকে তারা দেখেছি তারা এই গণপদযাত্রা কর্মসূচি করার জন্য আসলে অবস্থান নিয়েছিলেন সকাল 10টা থেকে। তবে এখানকার কুমিল্লা মহানগর জেলা ছাত্রলীগের অবস্থানের কারণে পুলিশ তার সাথে কথা বলে মহানগর জেলা ছাত্রলীগকে একদিকে অবস্থান নিতে বলা হয়েছে আর তাদেরকে আসলে পুলিশের নিরাপত্তায় নিয়ে আসা হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করার জন্য। আপনারা জানেন কোটা বৈষম্য নিরসনে এক দফার দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় যে ব্লকের কর্মসূচি আমরা প্রতিবাদী বিচারের দাবিতেই তারা আজকের এই গণপদযাত্রা কর্মসূচি মহারাষ্ট্রপতি বড়বাবু স্মারকলিপি প্রদান ঢাকাতে করবেন। কুমিল্লা তারা জেলা প্রশাসক কার্যালয়ে যে স্মারকলিপি প্রদান করবেন সেই স্মারকলিপি প্রদানের মাধ্যমে তারা আসলে ডিসির মাধ্যমে তারা রাষ্ট্রপতি বরাবর আসলে স্মারকলিপি প্রদান করবেন। তবে আপনারা জানেন কুমিল্লার যে বিশ্ববিদ্যালয়ে যে এবং সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলন আমাদের একটা গণপদযাত্রা কর্মসূচি চলছে এবং আমি আপনার একটা বিষয় জানিয়ে কুমিল্লা গণপদযাত্রা কর্মসূচির আওতায় আসলে এই যে গণপদযাত্রা কর্মসূচি করছেন আপনারা এই বিষয়ে আসলে আপনাদের দাবি এখন জেলা প্রশাসক বরাবর কি দিচ্ছে? এখনো তো কোনো পরামর্শ দেয়নি, আজকে আমরা মাত্র সাক্ষ্য করতে আসছি। তো আমরা চাই যে মেধাটা জিতুক, কোটা না থাকুক। কোটার কারণে আমরা মেধাবীরা কোনো জব পাচ্ছি না বা কোনো জায়গায় কোনো মানে আমরা কোনো সাপোর্ট পাচ্ছি না বা আমরা এডমিশনের সময় বেশি মার্ক পাওয়া সত্ত্বেও কোটা আলারা চলে আসতেছে। কিন্তু এটা আমরা চাই না, কারণ মেধাবীরা আগে জায়গা পাক, কোটার আগে কোটা বাদ যাক, এটাই আমরা চাই। এটাই আমাদের চাওয়া, মেধা জিতুক, কোটা নিপাত যাক আর কোটা জিতুক, এটাই আমাদের দাবি। এই আন্দোলনটি অবশ্যই দরকার, কারণ আমাদের দেশে কোঠায় যারা আছে তারা কিন্তু পড়াশোনা অনেক সেম ভাবে সবাই করতেছি, কিন্তু আমরা মেধাবীরা অনেক তুলনামূলক পিছিয়ে আছি। ওদের এই জন্য 5% কোঠা দাবি চাই আমরা, 56% কোটা দরকার নেই আমাদের। গণপদযাত্রা কর্মসূচির আওতায় তারা জেলা প্রশাসক বরাবর এসেছেন এবং তারা বলছেন যে শান্তিপূর্ণভাবে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করার মাধ্যমে আজকের এই কর্মসূচি তার পরবর্তী কর্মসূচি কি তার ঘোষণা দিবে। আসলে এই ছিল কুমিল্লা থেকে সর্বজনীন চলচ্চিত্র রংপুরের রফিকুল বিস্তারিত জানাবেন।
রফিক শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। রফিক, আপনার কাছে আমি জানতে চাইবো যে আসলে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন আপনার ওখানে? সকাল 11:30টায় রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ রংপুরের যে অন্যান্য সরকারি কলেজ এবং বেসরকারি যে কলেজগুলো রয়েছে সেখানকার শিক্ষার্থীরা এখানে এসে একটি পদযাত্রা নিয়ে রংপুরের মডার্ন মোড়ে তারা অবস্থান নেয়। সেখানে তারা তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলো নিয়ে তারা সেখানে কথা বলে। আমরা তখন চেষ্টা করছি তারা মডার্ন মোড় ছেড়ে এখন তারা পায়ে হেঁটে, অর্থাৎ যে তারা যে পদযাত্রার কথা বলছে সেই পদযাত্রা নিয়ে তারা কিন্তু রংপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে তারা যাবেন। তার আগে রংপুরের যে টাউন হল চত্বর রয়েছে সেখানে আবার অন্যান্য বিদ্যালয় বা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবস্থান করছেন। এরা সেখানে গিয়ে একত্রিত হয়ে উভয়ই তারা জেলা প্রশাসকের কাছে মাধ্যমে তারা মহামান্য রাষ্ট্রপতির কাছে তারা স্মারকলিপি দেবেন, এমনটি কিন্তু তারা বলছিলেন। আজকে এখানকার যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা একটি স্মারকলিপি দেবেন, সেই স্মারকলিপিতে তারা বিভিন্ন দাবি দেওয়া করছেন। তাদের প্রধান যে দাবিগুলো রয়েছে তারা হচ্ছে যে এই যে কোটা, সেই কোটা তারা কিন্তু পুরোপুরি বাতিল চায় না, তারা সংস্কার চায়। একই সঙ্গে যে 18 সালের একটি যে পরিপত্র রয়েছে সেটি অব্যাহত রাখতে চায়। তাদের দাবি হচ্ছে কোটার যে অসর নিয়ে তারা মনে করছেন যে লক্ষ লক্ষ তরুণ তরুণী তাদের দাবি এবং আন্দোলনের সাথে রাষ্ট্রযন্ত্রের যে প্রশাসন, তারা বলছে মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার তা নিশ্চিত করতে হবে এবং একটি দক্ষ প্রশাসন গড়ে তুলতে যে মেধাবীদের বিকল্প নেই, এমনটি তারা বলছে। একই সঙ্গে তারা বলছে যে কোটা পদ্ধতি না থাকলে নাগরিকদের অনগ্রসর অংশ প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধি লাভ থেকে তারা বঞ্চিত হবে, এমনটি তারা কিন্তু দাবি করে বলছিল। একই সঙ্গে তারা বলছে যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির জন্য প্রযোজ্য, কিন্তু সরকারি চাকরিতে সব ক্ষেত্রে 5% কোটা ছাত্র সমাজের যৌক্তিক বলে মনে করে, এমনটা তারা দাবি করছিল। অর্থাৎ তারা কিছুক্ষণের মধ্যেই আমরা দেখার চেষ্টা করছি যে তারা কিছু অংশ জেলা প্রশাসকের কার্যালয়ের অভিমুখে রওনা দিয়েছে, আর একটি বড় অংশ এখনো কিন্তু রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান রয়েছে। তারা যেমনটি বলছিলেন যে এই মুহূর্তে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলো নিয়ে তারা মহামান্য রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিবেন, সেখানে একটি সিদ্ধান্ত আসবে এমনটি তারা প্রত্যাশা করছেন। যদি এরপরও যদি তাদের কোনো যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলো যদি পূরণ না হয় তাহলে তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে, এমনটি তারা এখানে আজ ঘোষণা দিয়েছেন। তো এই ছিল রংপুর থেকে কোটা আন্দোলনের সর্বশেষ খবর। রফিক থাকুন আপনি। এবার যাবো আমরা চট্টগ্রামে আছেন AKM নাজিম। নাজিম যুক্ত হয়েছে নিশ্চয়ই। আপনার কাছে একই প্রশ্ন থাকবে, আসলে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীরা আসলে কি বলছেন এবং কোথায় কোথায় তারা আন্দোলন করছেন, কোথায় অবস্থান নিয়েছে এবং ভোগান্তি কেমন দেখছেন, সব মিলে যদি জানাতেন। যেমনটা দেখছেন কোটা আন্দোলনকারীরা সেই সকাল 10:30 থেকে চট্টগ্রাম 16 শহর স্টেশন থেকে তারা মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যাচ্ছেন। তারা সেই দীর্ঘ পথ পার দিয়ে মূলত মিছিল নিয়ে তারা জেলা প্রশাসক কার্যালয়ে যাচ্ছেন। তারা সেখানে রাষ্ট্রপতি বরাবরে একটি স্মারকলিপি প্রদান করবেন। তারা যেটি বলছেন কোটা সংস্কার না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি চলবে এবং তাদের উপর যে সাম্প্রতিক সময়ে তারা যেটি বলছেন যে তাদের উপর পুলিশি হামলা এবং যে মামলা দেওয়া হয়েছে সেই মামলা প্রত্যাহার করতে হবে এবং তাদের উপর যে হামলা করা হয়েছে সেই ঘটনা সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন। এবং তারা বলছেন যে দীর্ঘ সময় পর পড়াশোনা শেষ করার পরে ছেলেরা মেধা তালিকায় ওঠার পরেও কিন্তু কোটা বৈষম্যের কারণে তারা চাকরি পান না, সেই জন্য মূলত তাদের এই আন্দোলন। তাদের এবং তাদের যে রাজনৈতিক যে একটা বিষয় সামনে আনা হচ্ছে, তাদেরকে রাজনৈতিক বলা হচ্ছে, সেটি তারা সম্পূর্ণ অস্বীকার করছেন। আমরা একটু চেষ্টা করবো কথা বলার জন্য কয়েকজন শিক্ষার্থী। আপনাদের যে আন্দোলন একটু বলতেন। আমাদের একটাই দাবি এই কোটা প্রথা বন্ধ হবে এবং আমাদের একটাই দাবি যে মেধার বিকাশ করবে, মেধার বলে আমরা চাকরি ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে সব জায়গায় এগিয়ে যাবো। এই কোটা প্রথা বন্ধ করা হোক সব ক্ষেত্রে। 56 থেকে এমনকি 90-96% কোটা রয়েছে, যেটা বাতিল হওয়া খুবই জরুরি। না হলে আমাদের মেধার বিকাশ ঘটছে না, শুধু এই লঘু সংখ্যক কোটাই এগিয়ে যাচ্ছে, আমাদের সাধারণ শিক্ষার্থীরা এগোতে পারছে না। এটাই আমাদের একমাত্র দাবি। আর আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদেরকে রক্তাক্ত করা হচ্ছে, এটা কেন করা হচ্ছে? আমরা তো যৌক্তিক আন্দোলনে এসেছি, কেন এমন হবে? শিক্ষার্থীরা বলছেন তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো যদি মানা না হয় তাহলে তারা আন্দোলন চালিয়ে যাবে এবং যে কোটা বিরোধী যে তারা আন্দোলন করছেন এটার সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে চট্টগ্রাম নগরীর যতগুলো আশপাশের কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে সবগুলো
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূলত তাদের সাথে আন্দোলনে যুক্ত হয়েছেন এবং এই আন্দোলনে এখন তারা জেলা প্রশাসক কার্যালয়ে যাবে। তাদের এই মিছিলের পদযাত্রার কারণে আসলে সড়কের চারপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে আজ যেহেতু রোববার অফিস খোলার দিনে এতে করে সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছ থাকা সর্বশেষ। চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী একেএম নাজিম যুক্ত হয়েছিলেন। দেখছেন সংবাদ দুপুর। বয়সের নিয়ম না মানার অভিযোগে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় ভর্তিকৃত প্রথম শ্রেণীর 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে শিক্ষার্থীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান। ভিকারুননিসার পক্ষে ছিলেন আইনজীবী রফিউল ইসলাম। এর আগে 7 জুলাই বয়সের নিয়ম না মানার অভিযোগে রাজধানী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় ভর্তিকৃত প্রথম শ্রেণীর 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য আজকের দিন ধার্য করেন আপিল বিভাগ। ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে 169 জন শিক্ষার্থী বাতিলের যে মামলা হাইকোর্ট যে আদেশ দিয়েছিল, এই আদেশের এগেনস্টে বাতিলকৃত শিক্ষার্থীর গার্জিয়ানরা 2টা সিপি ফাইল করে। 2টা সিপি আজকে বর্ণ সুপ্রিম আপিল বিভাগ 1 নম্বর এবং 2 নম্বর আইটেম ছিল। মহামান্য আপিল বিভাগ শুনানি অন্তে সিপি 2টাই ডিসমিস করে দেয়। যে সময় বিশ্ব কার্বন নিঃসরণ কমিয়ে অক্সিজেনের মাত্রা বাড়াতে সোচ্চার, সে সময় দেশে চলছে গাছ কাটার মহা উৎসব। গেল বছর সারা দেশে কাটা হয়েছে প্রায় 11.5 লাখ গাছ। রিভার্স অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে বন বিভাগ থেকেও বেশি গাছ কেটেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন যে উন্নয়ন প্রকল্পের দোহাই দিয়ে নির্বিচারে গাছ কাটা দেশের জন্য হুমকি। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। জলবায়ু পরিবর্তনের কারণে শুধু উপকূল নয়, শহরাঞ্চলের মানুষও মোকাবিলা করে আসছে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ। আর জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে রক্ষায় বিশ্ব যখন কার্বন নিঃসরণ কমাতে ব্যস্ত, তখন বাংলাদেশ হাঁটছে উল্টো পথে। উন্নয়ন প্রকল্পের নামে চলছে বৃক্ষ নিধন। বাংলাদেশের রিভার্স অ্যান্ড ডেল্টা রিসার্চের তথ্য মতে গেল 1 বছরে সারা দেশে প্রায় 11.5 লাখ গাছ কাটা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে বন বিভাগ থেকে বেশি গাছ কেটেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সবচেয়ে বেশি গাছ কাটা পড়েছে চট্টগ্রামে, কাটা হয়েছে প্রায় 5,06,222টি গাছ। দ্বিতীয় নীলফামারীতে কাটা পড়েছে প্রায় 4,152টি। শুধু তিস্তা সেচ প্রকল্পের জন্যই কাটা হয় প্রায় 4 লাখ গাছ। আর সবচেয়ে কম কাটা হয়েছে রংপুর জেলায়। ঢাকায় গাছ কাটা হয়েছে প্রায় 1081টি, গড় হিসেবে প্রতিদিন কাটা হয়েছে 3টি। রিভার্স অ্যান্ড ডেল্টা রিসার্চের চেয়ারম্যান বলেন, সরকারি হিসেবে এই তথ্য উঠে এসেছে, তবে বেসরকারি হিসেবে এর 3 গুণ গাছ কাটার দাবি করা হয়েছে। তথ্যতে এসছে 11,40,000-এর মতো গাছ কাটা হয়েছে, কিন্তু বাস্তবে কাটা হয়েছে তার 3 গুণ। এই গাছগুলো হচ্ছে যেগুলো 100 মিলে বিক্রি করা যাবে সেই সাইজের গাছ। পরিবেশ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর কামরুজ্জামান মজুমদার বলেন, গাছ কমে যাওয়ার কারণে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে, নেমে যাচ্ছে পানির স্তরও। এখন এই গাছ কমে যাওয়ার ফলে যে দুর্যোগগুলো হচ্ছে সেগুলোর অন্যতম হলো তাপমাত্রা অনেক বৃদ্ধি পেয়েছে। হিট ওয়েভে এখন আমাদের নাভিশ্বাস উঠছে, আমাদের গ্রাউন্ড ওয়াটার অনেক নিচে নেমে গেছে, কারণ গাছ গ্রাউন্ড ওয়াটারটাকে অ্যাবজর্ব করে রাখতো, ধরে রাখতো। আর পরিবেশ আন্দোলনের নেতাদের অভিযোগ, উন্নয়ন প্রকল্পের জন্যই গাছ কাটা এখন রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। আপনি সিঙ্গাপুরে দেখবেন আইল্যান্ড তারা রিডিজাইনিং করেছে, কিন্তু তাদের পুরান গাছগুলিকে রেখেই তারা করেছে। আমাদের দেশের একটা মনস্তাত্ত্বিক মনোজগতের সমস্যা। মনে হয় যেন কোথাও যদি একটা উন্নয়ন প্রকল্প করতে হয় তাহলে ওইখানকার বৃক্ষরাজি সব কেটে ফেলতে হবে। পরিবেশ রক্ষায় গাছ কাটার প্রবণতা থেকে সরে আসার আহ্বান জানান তারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। বাংলাদেশের অত্যন্ত পরিচিত ব্র্যান্ড শরীফ মালামাইনের নেপথ্যে রয়েছে দখল বাণিজ্য। কেরানীগঞ্জে বিস্তীর্ণ জায়গায় শরীফনগর গড়ে তুলেছেন প্রতিষ্ঠানটি, যেখানে রয়েছে জোরপূর্বক দখলের অভিযোগ। নিজ ক্ষমতায় নিজেদের হাউজিং এর ভেতর বসেছে পুলিশ ফাঁড়িও। শুধু তাই নয়, আবাসিকের অনুমোদন নিয়ে গড়ে তুলেছেন বাণিজ্যিক স্পেসও।
শাহাদাত নিশাদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন সচিব রহমান। কেরানীগঞ্জের কোনাখোলা, যতদূর চোখ যায় পুরো এলাকারই মালিক শরীফ মেলামাইনের শরীফ হাউজিং। 531 একর জমি নিয়ে গড়ে উঠেছে শরীফনগর। মাত্র 5 বছরে বিস্তৃত এলাকাটি কিভাবে দখলে নিয়েছে শরীফ হাউজিং, তার উত্তর খুঁজতে দেশ টিভি। শরীফনগরের ভেতরে মেলে একটি গ্রাম। স্থানীয়রা জানান, এখানকার বেশিরভাগ জমির মালিকই সনাতন ধর্মাবলম্বীরা, যাদের কারো থেকে জোরপূর্বক আবার কারো থেকে নকল দলিল তৈরি করে জমি দখলে নিয়েছে শরীফ হাউজিং। ওই একটা খারাপ দলিল করে ওই জায়গায় মনে করে নাম খারিজ করে রয়েছে। আমার কাগজপত্র সবই আছে। আমার বাপে যে কিনছে জায়গাটা কই থেকে আইলো না আইলো সব কাগজপত্র আমার একটা জমি বেচি, চাষ করতে পারি না, চাই ওরা জমি নাঙ্গলে ঢুকতে দেয় না। অনেকেরই অভিযোগ, ন্যায্য মূল্য দেওয়ার কথা বলা হলেও তাদের পুরো টাকা পরিশোধ করেনি শরীফ হাউজিং। মাছ নাম পড়েছে গা, 1 পাখি বা 2 পাখি, অনেক 4 মাস ধরলো ওর, কিন্তু আমার ওই 2 পাখি টিকবো না। আমার বেইজা মাঝখানে আমার একটা রয়ে গেছে, কারণ আমার ঢুকবার জন্য চারটে বালু পালা হয়, হ্যাঁ এই লাইনে ঢুকা হয়, বাদ কম দামে দিল। আমার যেমন 5 বিঘা, ওই ঘরে আসলে 30 বিঘা, ওই ঘরে আছে 15 বিঘা, 10 বিঘা, এই টিলা বাড়ি আছে 28 বিঘা, ওই পাড়া আছে একজনের 19 রাখি, প্রায় লোক। গ্রামে অত্র এলাকা যত আছে গ্রাম, তার চেয়ে বেশি আম গ্রামের লোক। শরীফ অ্যাগ্রো ফার্ম, শরীফ পল্লী, শরীফ ফুড কোর্ট, শরীফ ফার্মাসিউটিক্যাল সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে শরীফ মেলামাইনের। অভিযোগ রয়েছে আবাসনের কথা বলে এখানে শরীফ হাউজিং গড়ে তুলেছেন বাণিজ্যিক প্রকল্প। গড়ে উঠেছে শরীফ সুপার মার্কেট, শরীফ রোজ ভ্যালি মার্কেট। অভিযোগ রয়েছে শরীফ ফুড কোর্টের ভেতরে থাকা মার্কাস মসজিদ সরিয়ে নিতে বাধ্য করেছে প্রকল্পের লোকজন। এমনি উঠায় পারে নাই, ওই গরুর ফার্ম করে গরুর গন্ধ, এর গন্ধ ছড়ায় দিচ্ছে, পরে বাধ্য হয়ে যায়। শুধু তাই নয়, এই শরীফনগরের কারণেই ক্ষমতার অপব্যবহার করে ভেতরে বসানো হয়েছে পুলিশ পাড়িও। শরীফ হাউজিং এর অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন কেরানীগঞ্জের উপজেলা চেয়ারম্যান। এখানে আবাসিক একটা প্ল্যান তাদের ছিল, এখন সেটা বাণিজ্যিকভাবে তারা ব্যবহার করছে। সেই ব্যাপারে ইতিমধ্যেই উপজেলা পরিষদ থেকে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে, তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। এবং আপনি যে কথাটি বললেন, অনেকের জায়গা তারা জোর করে নিয়েছে, এটি সত্য ঘটনা। অনেক কমপ্লেনও আমাকে এসছে, সেই কমপ্লেনেও আমি কাজ করেছি। যাদের সঠিক পাওনাটা তাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি, তাদেরকে ডেকে। এবং বিশেষ করে কিছু হিন্দু পরিবার আমাকে এসেছিলেন জাল দলিল করে, শরীফ হাউজিংয়ের লোকজনরা জাল দলিল করে তার সেগুলো দখল করেছিল, সেটা উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে সঠিক টাকাটাও আমি বুঝিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছিলাম। হাউজিং এর নামে যারা সাধারণ মানুষের সাথে প্রতারণা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। দেশের উত্তর ও পূর্বাঞ্চলে বিভিন্ন নদ নদীর পানি কমছে, এতে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতি। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু। বাবু, বন্যার ক্ষয়ক্ষতি সহ সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে গত 2 দিন বৃষ্টি না হওয়ার কারণে কি আসলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু আজ রাত ভোর থেকে আসলে প্রবল বৃষ্টির কারণে আমি যে জায়গায় আছি বর্তমানে হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। আমার উত্তর পাশে ডিসি বাংলো, আমার দক্ষিণ সাইডে যদি সেটা জেলা প্রশাসক কার্যালয় এবং পুলিশ সুপারের কার্যালয়, এবং আমার পূর্ব সাইডে যদি বলি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়, এর পাশে রয়েছে ম্যাজিস্ট্রেট কোর্ট। এই অবস্থা কিন্তু এখানকার সকাল থেকে আমরা দেখছি যে এই জায়গাটুকু পুরো হাঁটু জল ভর্তি কিন্তু পানি রয়েছে। এখন কিন্তু আসলে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা পানি নামতে শুরু করেছে। তবে আসলে এখানে যারা সেবা নিতে আসে তারা কিন্তু আসলে কাপড় নষ্ট করে আসলে সেবা নিয়ে গেছেন বা নিচ্ছেন, এরকম একটি অবস্থা বিরাজ করছে। বিশেষ করে আপনাকে জানাই যে পঞ্চগড়ের যে পৌরসভা এলাকাটি, সেই পৌরসভা এলাকাটি আসলে অত্যন্ত নাজুক অবস্থা, কারণ এখানে প্রত্যেকটি ওয়ার্ড, শুধু জেলা প্রশাসকের কার্যালয়ে এই অবস্থা নয়, পুরো পৌরসভা এলাকা
এলাকা জুড়ে আমরা দেখেছি যে এমন অবস্থা, অর্থাৎ জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, কখনো হাঁটু পানি, আবার কখনো বা বাসা বাড়িতে কোমর অবধি পানি। সেই সব বাসা বাড়িতে আসলে কিন্তু আসলে চুলো জ্বলছে না এবং বিশুদ্ধ যে পানি সেই টিউবওয়েল ব্যবহার করতে পারছে না। এর পাশাপাশি আমরা দেখেছি যে আসলে পয় নিষ্কাশনের জন্য যে বাথরুম ব্যবহার করা, সেই বাথরুমও কিন্তু ব্যবহার করতে পারছে না। এখানে কিন্তু আসলে আপনাকে জানাই যে পঞ্চগড় জেলাটি একটি কৃষি প্রধান জেলা। এখানে রপা আমনের মৌসুম চলছে, কিন্তু এখন পর্যন্ত সেই রপা আমন কিন্তু আসলে লাগাতে পারেনি। যে যারা পূর্বে 10% লাগিয়েছে তারা কিন্তু আসলে সেই রপাগুলো কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে। নতুন করে আসলে বীজতলা থেকে শুরু করে সবকিছু নষ্ট হয়ে গেছে। আবার নতুন করে বীজ লাগাতে গিয়ে আসলে অর্থনৈতিকভাবে তারা কিন্তু আসলে কৃষকরা এবং কৃষানীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা কথা বলার চেষ্টা করব একজন এখানকার সেবা নিতে আসা। আপনার কাছে জানতে চাই যে এখানকার বন্যা পরিস্থিতি কেমন? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয়, পাশে রয়েছে জেলা জজ কোর্ট এবং সামনে রয়েছে জেলা পুলিশ সুপারের কার্যালয় এবং তারই পাশে রয়েছে জেলা সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি শিক্ষা প্রতিষ্ঠান। তারই সামনের এবং পার্শ্ববর্তী যে রাস্তার যথাযথ পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার ফলে এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা শুনছিলাম, এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। রাশিদুজ্জামান যুক্ত ছিলেন পঞ্চগড় থেকে। দেখছেন সংবাদ দুপুর।